আমাদের আজকের গল্প ভাড়াটিয়া। কলমে অনুরাধা সর্দার। অনসূয়া অরিন্দম দোতলার ঘরে উঠে আসার পর নিচের তলার ঘরগুলো ফাঁকাই পড়ে আছে। নিচের একটা ঘরে থাকে নবনীবাবু, অনসূয়া শ্বশুরমশাই। ওনার দোতলায় ওঠার অসুবিধে, তাই উপরে ওঠেন না তেমন একটা। তার বৌমা খাবার দাবার নিচের ঘরেই দিয়ে যায় প্রতিদিন। নিচের ঘরগুলো ভাড়া না দিলে দেওয়া যায়। লোকও আসছে, কিন্তু অরিন্দমের সায় নেই। অনসূয়ার যে খুব একটা সায় আছে তাও না, কেননা শ্বশুরমশাইয়ের নিচের বাথরুম, ডাইনিংয়ের বেসিন এগুলো ব্যবহার করেন, তাই ওর মধ্যে অন্য কাউকে ঢোকাতে চায় না অনসূয়া। তবুও প্রতিদিন কেউ না কেউ এসে যায় ভাড়ার জন্য। এই তো সেদিন গোপাল এসেছিল, বলল বৌদি ঘর খালি আছে। একজন বলছিল ভাড়ার কথা। অনসূয়া বলল না গো, ভাড়া তো দেব না, বাবা রয়েছেন না, বাবার অসুবিধে হবে গো। গোপাল অমায়িক ছেলে, খুবই ভদ্র। অনসূয়াদের কয়েকটা বাড়ি পরেই থাকে। নিজের মুদিখানা আর কথা বাড়ায়নি, সে চলে গেছিল। তারপর আরও কতজন যে এলো, অরিন্দমরা না বলে বলে আর পারে না। এরপর একদিন সামনের বাড়ির মাস্টার মশাই একটি ছেলেকে সঙ্গে নিয়ে এলেন ঘরের জন্য। একেবারে নাছোড়বান্দা ছেলেটি, স্কুল টিচার, নাম শশাঙ্ক, বিয়ে থা করেনি। বাবা ছেলেতে থাকবে, নির্ঝঞ্ঝাট পরিবার। অনসূয়া অরিন্দম অনেক বোঝালো যে বাড়িতে বাবা আছেন, উনি নিচের ঘরেই থাকেন, একই টয়লেট ব্যবহার করতে হবে, নিজেরা থাকে, তাই কোনো পার্টিশন নেই। শশাঙ্ক তো সোনার পাত্রই নয়, ঘর তার খুব দরকার। আর বলল, মেসোমশাইকে নিয়ে চিন্তা করবেন না বৌদি, আমি ঠিক অ্যাডজাস্ট করেই নেব, আমরা এক পরিবারের মতোই থাকবো, পার্টিশনও দিতে হবে না। অগত্যা তাই হলো, ওরা সামনের মাস থেকেই আসবে, তেমনই কথা হলো। অনসূয়া শ্বশুরমশাইও কোনো আপত্তি করলেন না। পরদিন শশাঙ্ক এলো দিদিকে নিয়ে। দিদি বয়সে অনেক বড়, শশাঙ্ক তাকে মায়ের মতোই দেখে। দিদি এসেছে ভাইয়ের ঘর গুছিয়ে দিতে, কিছু কেনাকাটা করে ঘরে রেখে গেল, আর ঘরগুলো ধোয়া মোছা করেও রেখে গেল। দিদি মানুষটা বেশ ভালো, অনসূয়ার সঙ্গে আলাপ হতে বেশ ভালোই লাগলো। শশাঙ্কর মা আছে, বাবা থাকবে অথচ মা থাকবে না, এ নিয়ে প্রশ্ন জাগেনি তা নয়। তবুও কিছু জানতে চায়নি অনসূয়া সৌজন্যবোধে। তবে এটুকু জেনেছিল বোন অসুস্থ, তাই তার কাছেই থাকে মা। দিদি আর ভাইতে মিলে ঘর গুছিয়ে চাবি নিয়ে চলে গেল ওরা। বলল কাল আবার আসবে, কিছু জিনিসপত্র রেখে যাবে। পরদিন সকালে বাবা রোদে বসেছিলেন বারান্দায়। অরিন্দম বেরিয়ে গেছে। অনসূয়া ওরফে অনু চা জলখাবার নিয়ে নিচে এলো। বাবা বললেন, এই বারান্দাটায় ভারী সুন্দর রোদ আসে না মা, আর তো বসা যাবে না। অনু বলল, কেন বাবা, ওনারা তো বলেছেন কোনো অসুবিধা হবে না, আপনি পরেও বসতে পারবেন। ছেলেটি বেরিয়ে গেলে একাই তো থাকবে ওর বাবা, তখন দুজনে না হয় বসে গল্প করবেন। ভালোই তো হলো, আপনার একটা সঙ্গী হলো। বাবা বললেন, তা মন্দ বলনি বৌমা, যদিও ওরা বলেছে কোনো অসুবিধে হবে না। তবে অনু ওর উপরে এসে প্লাম্বারকে ফোন করলো, বাবার ঘরেই যাতে একটা বেসিন লাগানো যায়, তাহলে হাত মুখ ধোয়ার জন্য ওদের ওদিকে যেতে হবে না। রাধানাথ পাইপলাইনের কাজ করে, ওদের বাড়ির সব কাজ সেই করেছে। বলল, বৌদি কাল যাচ্ছি। পরদিন সকালে রাধানাথ এলো, তখন অরিন্দম অফিসে বেরিয়ে গেছে। কোথায় বেসিন বসবে, কত খরচ হবে, সব হিসেব করেই বলে দিয়ে গেল। বাবা বারান্দায় বসেছিলেন। আজকাল বয়সের কারণে কি না কে জানে, মাঝে মাঝে ঘুমের ঘোরে ঢোলেন। অনু গিয়ে ডাকতেই নড়ে চড়ে বসলেন। কিছু বলবে বৌমা? অনু বলল, বাবা আপনার ঘরের বেসিনটা কয়েকদিনের মধ্যে লাগিয়ে দিয়ে যাবে। বাবা খুশি হলেন বলেই মনে হলো। অনু ওপরে এলো। বিকেলে শশাঙ্ক আর উমাদি এলো। আজ ঘরে একটা খাট, গ্যাস, ওভেন, কিছু ছোটোখাটো জিনিসপত্র এনে রাখলো। অনু ওপর থেকে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে আসলো। শশাঙ্ক বলল, বৌদি
এসব আবার করতে গেলেন কেন? অনু বলল, একটু চা বই তো নয়, এটুকু কি না করলে চলে? গল্প করতে করতে আরও খুঁটিনাটি জেনে নিল অনু। একটা স্কুলে ভূগোল পড়া শশাঙ্ক। স্কুল অনেকটা দূরে, তাই মাঝামাঝি জায়গায় ভাড়া থাকতে চায়। শশাঙ্ক বলল, বৌদি, কাজের লোক দেখে দিতে হবে একটা। অনু বলল, সে আমাদের কাজের দিদি আছে, ওকে বলে দেব, তুমি এসো তো আগে। শশাঙ্ক বলল, এই মাসের তো 10 দিন বাকি, আমি সামনের মাসের 1-2 তারিখেই চলে আসব। একটু গুছিয়ে গাছিয়ে চলে গেল ওরা। 2 দিন পরের কথা, অনু নিচে এলো বাবাকে চা দিতে। এসে দেখলো বাবা শুয়ে আছে তখনও। এমন তো হয় না। অনু বাবার কপালে হাত দিয়ে দেখে ধুম ঝড়, কপাল পুড়ে যাচ্ছে, সেই সঙ্গে শ্বাসকষ্ট। অবনীবাবু শ্বাসকষ্ট 12 মাস। অনু দেখলো বেশ কষ্ট পাচ্ছে বাবা। অবনীবাবু বললেন, একটু শেখরকে ফোন করবে বৌমা, একটু যদি ডাক্তারের কাছে যেতে পারে। আমি তো যেতেই পারবো না। শেখর অনুর বড় ভাসুর, কাছাকাছি থাকেন। অনু ফোন করে সব বলল। শেখর ডাক্তার নিয়েই বাড়ি এলো। ডাক্তার দেখে বললেন বাড়িতে অক্সিজেন দিতে পারলে ভালো হতো। বরদা অক্সিজেন সিলিন্ডার আনিয়ে দিলেন। একটু যেন রিলিফ হলো বাবার। ঘুমিয়ে পড়লেন। পরদিন ছিল পূর্ণিমা, গুরু নানকের জন্মদিন। অনু ঠাকুর ঘরে সত্যনারায়ণের পুজোর আয়োজন করেছে। প্রতি মাসেই অনু পুজো করে পূর্ণিমায়। সব বৌমাদের বাদ দিয়ে শাশুড়িমা কেন যে তার উপরই এসব দায়িত্ব অর্পণ করেছিলেন, অনু আজও বুঝতে পারে না। বাবার শরীর খারাপ বলে ছোট ননদ ডলিকে আসতে বলেছিল অনু। ডলি এসেছে। পুজোও হয়ে গেল। ডলি চলে যাবে। পুজো সেরে ঠাকুর মশাইকে বিদায় করে অনু বাবার ঘরে এলো। বাবা বললেন, বৌমা, আমার শরীর খারাপ হলে আগে যেমন ভাত মাখিয়ে চামচে করে খাইয়ে দিতে তেমন দেবে। অনু তাই করল। খেতে কষ্ট হচ্ছে বাবার। একটু খাওয়ার পর আর খেতে পারলেন না। কেমন একটা টান উঠছে, দম বন্ধ হয়ে যেন চোখ বেরিয়ে আসার জোগাড়। অনু ভালো বুঝল না। ডলি বরদার সব চলে গেছে। অরিন্দম অফিস চলে গেছে। অনু এই সময় একা থাকে বাড়িতে, তাই এখন বাড়িতে আর কেউ নেই। বাবা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। বাবার অবস্থা ভালো ঠেকছে না। অনুরও কিছু করার নেই। চোখের সামনে একটা মানুষ কষ্ট পাচ্ছে, অথচ সে কিছু করতে পারছে না। এর থেকে কষ্টের কিছু নেই। অনু বাবার বুকে একটু হাত বুলিয়ে দিল, যদি একটু কমে। এইভাবে 2 দিন কাটলো। বিকেলে বড় ভাসুর আর ছোট দেওর এলো। বাবাকে একটু ভালো মনে হলো। কথাও বললেন ভালো করে। অনু ছোট দেওরকে রাতে থাকতে বলল বাবার কাছে, কিন্তু না, সেও তার বাড়ি চলে গেল। রাতে বাবা বলল দুধ বিস্কিট খাবে। অনুরাত 9:30 দিতে গেল। বাবা বললেন, রেখে যাও, পরে খাবো, আর গরম হচ্ছে, ফ্যানটা জোরে চালিয়ে দিয়ে যাও। অনু মশারি খাটিয়ে দিয়ে চলে এলো। 3 রাত ঘুম নেই অনুর। রাতে উঠে দেখে আসে নিচে। আজ শুয়ে পড়বে তাড়াতাড়ি, তাই খেয়ে দিয়ে একবার নিচ থেকে ঘুরে এলো। দেখলো বাবা দুধ বিস্কুট খেয়েছে। ওপরে এসে শুয়ে পড়ল। চোখে নেমে এলো রাজ্যের ঘুম। কি কাল ঘুমে পেয়েছিল অনুর। রাতে উঠতেই পারল না। রাতে উঠে নিচে গিয়ে দেখে আসে বাবাকে। আজ ঘুম ভাঙল শেষ রাতে। রোজ রাতে বাবার কাশির শব্দ পায়, আজ কোনো শব্দই পায়নি অনু। ঘুম ভেঙে যেতেই পড়ি মরি করে ছুটল নিচের ঘরে। ফুল স্পিডে ফ্যানের শব্দ ছাড়া কিচ্ছু কানে এলো না। বাইরে নিশ্চিদ্র অন্ধকার। কুকুর কেঁদে উঠল কোথাও। একটা রাত জাগা পাখি ডেকে ডেকে উড়ে গেল ডানা ছাপটাতে ছাপটাতে। বাবার ঘরের দরজা ভেজানোই থাকে। ঠেলে ভিতরে ঢুকলো অনু। টিউবলাইটটা জেলে দেখলো বাবা দরজার দিকে মুখ করেই ঘুমাচ্ছে। শেষবার যখন দেখে গেছিল তখন বাবার মুখটা দেওয়ালের দিকে ছিল। অনু আস্তে করে ডাকলো, বাবা, ও বাবা। বাবার দিক থেকে কোনো সাড়া এলো না। এবার অনু মশাইটা তুলে জোরে ডাক দিল, বাবা। বাবাকে নিরুত্তর দেখে গায়ে হাত দিল অনু। মুখের কাছটা কেমন ভেজা ভেজা, কি যেন কষ পেয়ে গড়িয়ে এসেছে। এবার কেমন সন্দেহ হলো অনুর। বুকের কাছটা হাত দিয়ে দেখলো নিষ্পন্দ শরীর।
এইবার অনুর মনে হলো বাবা কি তবে নেই? চোখের সামনে নিজের বাবা শাশুড়ি মায়ের মৃত্যু দেখেছে অনু, কিন্তু তা বলে এমন নিঃশব্দে চলে গেলেন বাবা। চিৎকার করে অরিন্দমকে ডাকলো অনু, শিগগির নিচে এসো। অনুর কথা অরিন্দমের কানে গেল না বোধ হয়। অনু আবার দৌড়ে ওপরে এলো, ডাকলো অরিন্দমকে। ঘুম ঘোরে অরিন্দম জিজ্ঞেস করলো কি হয়েছে। অনু যেন কাঁদতেই ভুলে গেছে, বলল বাবা আর নেই। দুজনে দৌড়ে নিচে নেমে এলো। অরিন্দম নার্ভ দেখল, সত্যি বাবা আর নেই। অনুর কাঁধে এখন অনেক দায়িত্ব। সকাল হতেই এক এক করে ফোন করলো দেওর, ননদ, ভাসুরদের, অন্য আত্মীয়দের। বাড়ি ভর্তি হয়ে গেল লোকজনে। মেয়েরা এক এক করে আসছে। আগেও অনেকবার বাবার এমন হয়েছে, তাই কেউ ভাবতেও পারছে না 3 দিনের জ্বরে বাবা চলে যাবেন। এখন সবাই ওপরে, অনু বসে আছে বাবার কাছটায়। বাবা সেদিনের কথাই মনে পড়ছে। বলেছিলেন আর বোধহয় বারান্দায় রোদ্দুরে বসা হবে না। তবে কি বাবা বুঝতে পেরেছিলেন তিনি আর বাঁচবেন না? এই তো 1 মাস আগে বাবা ঘরে বসেছিলেন, অনু ঘরে এসে দেখল চোখ দিয়ে অবিরল জলের স্রোত। অনু জিজ্ঞেস করেছিল কি হয়েছে বাবা? অবনীবাবু বলেছিলেন আর বেশি দিন ধরে রাখতে পারবি না রে মা, সময় হয়ে আসছে। অনু হেসে বলেছিল, কি যে বলেন বাবা? অবনীবাবু বললেন, এই যে নতুন চাদর বিছানায় পাচ্ছিস, ভাবছিস কি এইভাবে আমাকে আটকে রাখতে পারবি? অনু বলেছিল, আপনি এখন অনেক দিন বাঁচবেন বাবা। সব কেমন মিথ্যে হয়ে গেল। দুপুর পর্যন্ত সব আত্মীয় স্বজন এসে গেল। মেডিকেল সার্টিফিকেট আর যা কিছু দরকার সব নিয়ে বাবাকে নিয়ে সবাই বেরিয়ে পড়ল শেষ যাত্রায়। বাবার ঘরটা কেমন খালি খালি লাগছে। আর কারো কিছু মনে হচ্ছে কিনা জানে না অনু, কিন্তু ওর কাছেই তো মানুষটা মন খুলে সব কথা বলতো। অনু শুনতো ধৈর্য ধরে। শশাঙ্ককে ফোন করলো অনু, সব বলল। শুনে তো বিশ্বাস করতেই চায় না সে। বলল, সে কি, আমি ভেবেছিলাম বাবার একজন সঙ্গী হবে। আমি স্কুলে চলে গেলে দুজনে গল্পগুজব করবে। অনু বলল, ভাই নিচের ঘরগুলোতে তো কাজ হবে, তোমরা যদি সব মিটে গেলে আসো তাহলে খুব ভালো হয়। শশাঙ্ক বলল, বৌদি আপনি ওসব নিয়ে ভাববেন না, সব কাজ মিটে যাক, আমরা তারপরেই যাব। অনু কাজের দিন আসতেও বলল শশাঙ্ককে। শশাঙ্ক বলল, আমি শ্রাদ্ধ বাড়িতে যাই না বৌদি, আমি এমনিই ঘুরে আসব। এরপরও কেটে গেল এইভাবে কদিন। বাড়ি ভর্তি লোকজন। বাবার পারলৌকিক ক্রিয়া মিটে গেল। সবাই যে যার বাড়িতে ফিরে গেল। আবার সেই অনুসূয়া আর অরিন্দম। সারা বাড়িটা খা খা করে অরিন্দম বেরিয়ে গেলে অনু মাঝে মাঝে এসে বসে বাবার ঘরে। বুঝি বাবার অস্তিত্ব অনুভব করে তার মতো করে। আর কেউ হয়তো বাবাকে বোঝেনি। নভেম্বরের মাঝামাঝি শশাঙ্ক এলো তার বাবাকে নিয়ে পাকাপাকি ভাবে। তবু বাড়িটা যেন প্রাণ পেল। অনু যতটা বয়সের ভেবেছিল সে তুলনায় বেশ শক্তপোক্তই চেহারা। শশাঙ্কর মতো রোগা ডিগডিগে নয়, কালোও নয়, বেশ সুপুরুষ বটে। শুরু হয়ে গেল বাপ বেটার সংসার। কাজের লোক ঘর মোছা, বাসন মাজা করে দিলেও রান্নার দায়িত্ব মেসোমশাইয়ের। সকালে উঠে বেশ দক্ষতার সঙ্গে রান্না করে টিফিন দিয়ে ছেলেকে অফিসে পাঠান প্রতিদিন। বাড়িওয়ালা ভাড়াটার সম্পর্কে ক্রমে দিদিভাইয়ের সম্পর্কে মোড় নিল। কোনো কিছু রান্না করলেই নিচে পাঠিয়ে দেয়। মেসোমশাইও পাঠান কিছু না কিছু। সত্যি এত ভালো রান্না করেন উনি। এভাবেই চলতে থাকে দিন। বাবার চলে যাওয়ার ক্ষতটা সময়ের মলমে আস্তে আস্তে ভরাট হতে থাকে। বাবা মারা গেছে বেশ কয়েক মাস হয়ে গেল। সেদিন দুপুরে অনু নিচের ঘরে গিয়েছিল একটু গোছগাছ করতে। কি অদ্ভুত লাগলো। এই ঘরে যে মানুষটা থাকতো তিনি আজ আর নেই। শুধু তার স্মৃতিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বাবার কলমটা নিয়ে নাড়াচাড়া করে অনু, হাত বোলায় বাবার ছড়িটায়, যেটা নিয়ে বাবার সকাল বিকেল হাঁটতে বের হতো। পড়ে আছে কিছু জামা কাপড়, ছাতা, জুতো, জোড়া, একটা ডায়েরি। কত কি যে লিখতো আপন মনে। ডায়েরির পাতা খুলে দেখলো অনু কয়েকটা কবিতা বাবারই লেখা। কয়েকটা পাতা পড়ে একটা গানের লাইন,
এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিশায়। হ্যাঁ, এই গানটা বাবার মুখে শুনেছে বহুবার। মা আগে চলে গিয়েছিলেন, তাই মায়ের কথা ভেবেই হয়তো এই লাইনগুলো লিখে থাকবেন। ঘরের দেওয়াল আলমারির তাকে কয়েকটা কৌটো দেখল অনু, কয়েকটা খালি, কয়েকটাতে বাবার পছন্দের চানাচুর, বিস্কুট, কিছুটা মুড়ি এখনো পড়ে আছে। আজ এই মুহূর্তে মানুষটার থেকে তার ফেলে যাওয়া জিনিসপত্রগুলোই বেশি মূল্যবান মনে হলো অনুর কাছে। এগুলোই মনে করিয়ে দেবে বাবার উপস্থিতি। খাটের উপর তন্ময় হয়ে বসেছিল অনু। এমন সময় উপাস থেকে খুট করে শব্দ হলো। মেসোমশাই দরজা খুলে এদিকে এলেন, সঙ্গে উমাদি। উমাদি মাঝে মাঝে এটা ওটা রান্না করে নিয়ে বাবা ভাইকে দেখতে আসেন। আজও এসেছেন। এখন আর আগের মতো খোলামেলা নেই। ডাইনিং থেকে একটা পার্টিশন হয়েছে, সেখানেই দরজা বসানো। শশাঙ্ক বারণ করেছিল দরজা বসাতে, তবুও অরিন্দম শোনেনি। বলেছে কদিন পরে বিয়ে থা করবে, একটা প্রাইভেসি আছে তো। অগত্যা পার্টিশন আর দরজা। মেসোমশাই এসেই বললেন, এই যে বৌমা, এখানেই আছো দেখছি, তোমাকে একটা কথা বলতে এলাম। ছেলেটা তো বিয়ে করতে রাজিই হচ্ছে না, তুমি যদি একটু বুঝিয়ে বলতে। তোমার কথা তো শোনে টোনে ফেলতে পারবে না। উমাদিও বলে উঠল, ভালো মেয়ে আছে দিদি, দেখো না ভাইয়ের জন্য। অনু হেসে বলল, সে না হয় দেখব, কিন্তু বিয়ে করবে না কেন? আপত্তিটা কোথায়? দিদি বলল, চাকরি করতে করতে এমএটা পড়ছে তো, তাই পড়া শেষ না করে বিয়ে করবে না। তুমি একটু বলো দিদি। অনু বলল, ঠিক আছে বলবো। পরদিন বিকেলে স্কুল থেকে ফিরতেই অনু ধরল শশাঙ্ককে। কি ব্যাপার ভাই, বিয়ে থা করছো না কেন? আমরা দেখব না দেখা আছে? শশাঙ্ক লজ্জা পেয়ে বলল, সেরকম কিছু না বৌদি, একটু গুছিয়ে নি তারপর। অনু বলল, সে না হয় গুছিয়ে নেবে, কিন্তু মেসোমশাই বলছিলেন ছেলেটা বিয়ে করলে একটু বৌমার মুখ দেখে যেতে পারতাম। আর এই বয়সে রান্নাবান্না সবই নিজের হাতে করেন, ওনারও তো কষ্ট হয়। শশাঙ্ক বলল, সবই বুঝি বৌদি, দেখি কি করা যায়। রাত্রে অনু রান্না করছিল, শশাঙ্ক খিচুড়ি নিয়ে হাজির। বলল, বাবা খিচুড়ি করেছে বৌদি। অনু বলল, আমি তো রান্না করছি। মেসোমশাই বললেন, আমার রান্নাটা খেয়ে দেখো বৌমা। অনু আর কি করে? অনুকে এবার ভাবতে হবে ওই পাত্রে কি দিয়ে পাঠানো যায়। 2-3 দিন পর আবার উমাদি এসে হাজির। ওপরে এসে বলে গেলেন, দিদি আজ বিকেলে একটু নিচে আসতে হবে, একটা যোগাযোগ হয়েছে, মেয়ের বাড়ির লোক আসবে, আপনি একটু থাকবেন। অরিন্দম 8:30টার আগে ফেরে না, তাই অনু বিকেলটা একাই থাকে। বিকেলে নিচে গেল। শশাঙ্ক বলল, বৌদি কফিটা আপনিই বানান। অনু কফি বানিয়ে জলখাবার সাজিয়ে গুছিয়ে দিল অতিথিদের জন্য। কিছুক্ষণ পরে ওনারা চলে গেলেন। এবার অনুরা আর শশাঙ্ক স্কুলের একজন শিক্ষক সবাই মিলে কফি খেতে খেতে আড্ডা জমালো। শশাঙ্ক বলল, বৌদি কফিটা দারুণ হয়েছে। উমাদি জিজ্ঞেস করল, দিদি মেয়ের বাড়ির লোকজনের কথা শুনলেন? তেমন সুবিধে মনে হলো না, আর মেয়ের ছবিটাও তেমন পছন্দসই নয়। অনু বলল, দিদি আমার জানাশোনার মধ্যে একটা মেয়ে আছে, কিন্তু দেখবে। মেসোমশাই বললেন, তুমি কথা বলে দেখো বৌমা। তারপর আবার যে যার কাছে ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের কথা চাপা পড়ে গেল। 5-6 মাসের মধ্যেই নিজ গুণে শশাঙ্ক কেমন অপরিহার্য হয়ে উঠল অনু অরিন্দমের সংসারে। তাদের বিবাহবার্ষিকীর আয়োজনেই হোক বা বাড়ির যে কোনো কাজেই হোক, শশাঙ্কই ভরসা। দুজনেরই দুজনের পরিপূরক হয়ে উঠল ক্রমশ। তবে বাবা সবসময় থাকলেও, দিদি জামাইবাবু আসা যাওয়া করলেও শশাঙ্কর মাকে একদিনও আসতে দেখল না অনু। আসতে দেখল না তার দাদা বৌদিকেও। তবে সে তো তার ব্যক্তিগত ব্যাপার, তাই কোনো প্রশ্নও করেনি অনুরা। বেশ ভালোই কাটছিল দুই পরিবারের, কিন্তু সময় একভাবে কাটে না। ভালো আর মন্দ মিশিয়ে তো জীবন। মে মাসের প্রথম দিকে মেসোমশাই হঠাৎ জ্বরে পড়লেন, সঙ্গে মাথার যন্ত্রণা। শশাঙ্ক স্কুলে, বাড়িতে অনু ছাড়া আর কেউ নেই। অনু গিয়ে জ্বর দেখে ভাত বেড়ে খাইয়ে একটা ওষুধ খাইয়ে এলো। বিকেলে শশাঙ্ক এসে দেখে দিদিকে খবর দিল। দিদি দেখে রাতে বাড়িও চলে গেল।
পরদিনও জ্বরও কমে না। দুপুরে উমাদি আবার এলো। ওনাকে তো একা রেখে শশাঙ্ক স্কুলে যেতে পারে না, তাই ঠিক হলো দিদি নিয়ে যাবে, শশাঙ্কর দেশের বাড়িতে রেখে আসবে। মেসোমশাই চলে গেলেন, কিন্তু আর সুস্থ হলেন না। শশাঙ্ক বাড়িতে যায় আসে, একা থাকে, কখনো রান্না করে, কখনো অনু পাঠায়। স্কুল থেকে ফিরে কোনো দিন রান্না করতে ইচ্ছেও করে না। অনু একজন রান্নার লোকের ব্যবস্থাও করে দিল। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ল মেসোমশাইয়ের ক্যান্সার হয়েছে। যেদিন জানা গেল সেদিন ভীষণভাবে ভেঙে পড়ল শশাঙ্ক। তার তো মনের কথা বলারও কেউ নেই। এক মাতৃসমা দিদি আর অনু বৌদি। দিদিও এখানে থাকেন না, তাই অনুই তার দুঃখ কষ্টের একমাত্র সাক্ষী। আর বিয়ের কথা তো চাপা পড়েই গেল। তারপর আর একমাত্র বেঁচে ছিলেন মেসোমশাই। ডাক্তার জবাব দিয়েছিল, হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে বলেছিল। লাস্ট স্টেজে আর কিছুই করার ছিল না। একটা সুস্থ সবল চেহারার মানুষ ভিতরে ভিতরে ক্ষয়ে গেছিল, কেউ বুঝতেই পারেনি। যেদিন মারা গেল তার আগের দিন শশাঙ্ক বাড়ি গেছিল। সকালে উদ্ভ্রান্তের মতো এলো। অরিন্দম তখন অফিসে। এসে কান্নায় ভেঙে পড়ল। বলল, বৌদি, বাবা আর নেই, শেষের দিকে আপনার কথা খুব বলতো। কি বলে সান্ত্বনা দেবে অনুসুয়া? বড্ড অপরাধ বোধ হলো। একবার যাওয়া উচিত ছিল শশাঙ্কর দেশে। কেন যে সঠিক সময় সঠিক বিবেচনাগুলো আসে না। শশাঙ্ক নিঃশব্দে কেঁদে গেল কিছু মুহূর্ত। অনু ভাবল কাঁদুক বেচারা, কেঁদে হালকা হোক। নিজের সঙ্গে রিলেট করতে পারল অনু। কিছুদিন আগে তারাও তো বাবাকে হারিয়েছে, তাই সান্ত্বনা দেবার ভাষা নেই। কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যেই কাটল শশাঙ্কর। বাবার কাজ হবে দেশের বাড়িতে, সব বন্দোবস্ত। দিদি জামাইবাবু শক্ত হাতে হাল ধরল। কাজের দুদিন আগে শশাঙ্ক এলো অনু অরিন্দমকে নিমন্ত্রণ করতে। আর এত দুঃখের মাঝেও একটা সুখবর দিল সে। বাবার কাজের নিয়ম ভঙ্গের দিনেই তার বিয়ে। খুব খুশি হলো অনু। শশাঙ্ক বলল, উমাদি মেয়ে দেখে ঠিক করে ফেলেছে, অনুরা যেন অবশ্যই চায়। অনুর মনে পড়ে গেল মেসোমশাই বলেছিলেন ছেলের বউ দেখেই তবে যাবেন। তার ইচ্ছে অপূর্ণই রয়ে গেল। শশাঙ্কের বাবার কাজের দিন দুপুরে অনুসুয়া এলো ওদের বাড়িতে একাই। অরিন্দম আসতে পারেনি, অফিস গেছে। শশাঙ্ক যেমনভাবে বলে দিয়েছিল সেভাবেই ট্রেন থেকে নেমে ভ্যান রিক্সাতে। এদিকে এভাবে সবাই চলাফেরা করে, আর যাদের স্কুটি বা বাইক আছে তারা তাতেই যাতায়াত করে। অনুর বেশ ভালোই লাগছিল ভ্যান রিক্সায়। নতুন জায়গা, তাই মানুষজনও কৌতূহলী। তাকিয়ে আছে অজানা মানুষ দেখে। ভ্যান থেকে নেমে কোন বাড়িটা বুঝতে না পারায় জিজ্ঞেস করতেই বাড়ি দেখিয়ে দিয়েছিল একজন। জিজ্ঞেস ও করেছিল কোত্থেকেও আসছি। মাথার উপর রোদ্দুর বেশ জোরালোই ছিল, তাই বেশ ঘেমেও গেছে অনু। অনুকে বাড়ির ভিতর ঢুকতে দেখে উমাদি শশাঙ্ক দৌড়ে এলো, বসালো একটা ঘরে। শশাঙ্ক জিজ্ঞেস করলো, বৌদি দাদা আসলেন না? অনু বলল, তোমার দাদা তো ছুটি নিতে পারেননি, তাই আসতে পারলেন না। শশাঙ্ক বলল, দাদা এলে বেশ ভালো লাগতো। অনু হেসে বলল, আমি তো এলাম। উমাদি বড় কাচের গ্লাসে শরবত করে নিয়ে এলেন। খুব কর্মঠ মহিলা এই উমাদি, কখনো বসে থাকতে দেখেনি অনু। মেসোমশাই শ্রাদ্ধের কাজ হয়ে গেছে অনেকক্ষণ। সামনের উঠোনেই প্যান্ডেল, ওখানেই লোকজন খাওয়ানোর পর্ব চলছে। আগের দিন ভালো বৃষ্টি হয়েছে, বাড়ির সামনের উঠোনটায় কাদা। অনু মেসোমশাইয়ের ছবিতে মালা পরিয়ে ধূপ জ্বেলে দিয়ে ঘরে এসে বসল। ততক্ষণ ঘরে অনেক লোকজন এসে গেছে। শশাঙ্কর জামাইবাবু দিদি ছাড়া সবাই অপরিচিত। জামাইবাবু বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো দিদি? অনু বললেন, না না, তা হবে কেন। একজন বয়স্ক মহিলার সঙ্গে পরিচয় করালো শশাঙ্ক। উনি ওর মা। বললেন, এসো মা, বসো। শশাঙ্কের দাদা বৌদির সঙ্গেও আলাপ হলো। বারান্দায় উকিঝুঁকি মারছিল কিছু কৌতূহলী মানুষ। জামাইবাবুর কাছে জানতে চাইল, একজন কে শশাঙ্কর বাড়িওয়ালা বৌদি বুঝি? জামাইবাবু বলল, হ্যাঁ। বাড়িওয়ালা বৌদির কথাটা কেমন কানে লাগলো অনুর। আসলে অনু পছন্দ করে না ভাড়াটে বাড়িওয়ালা এই শব্দগুলোকে। অনুকে কেউ শশাঙ্কের পরিচয় জিজ্ঞেস করলে বলে, আমার বাড়ির গেস্ট।
আবার কখনো বলে আমার ভাই। শশাঙ্ক লোকজন খাওয়ানো ওখানে গেছে। অনু এখন একাই বসে আছে ঘরে। একজন বছর 24-এর বিবাহিত মেয়েকে দেখলো অনু বারান্দার চেয়ারে বসে আছে আর অনবরত অর্থহীন বকবক করে যাচ্ছে। স্বাভাবিক মনে হলো না অনুর। উমাদি ঘরে আসলে অনু জিজ্ঞেস করলো, কে? উমাদি বললেন ছোট বোন। উমাদি আরও বললেন ওর মাথায় একটু ডিস্টার্ব আছে। একটা ছোট ছেলে দৌড়ে ঘরে এলো, কেমন একটা চোখে অনুকে দেখছে। চোখে মুখে একটা হিংস্র ভাব। তাকিয়ে থাকতে থাকতে দৌড়ে এলো অনুর দিকে। এসেই জোরে চিমটি কাটলো অনুর কবজিতে। আঙুলে বড় বড় নখ। অনু ব্যথায় কোকিয়ে উঠল। দৌড়ে এলো শশাঙ্ক, ছেলেটাকে ঘর থেকে বাইরে নিয়ে গেল। উমাদি লজ্জা পেল। পরে অনু জেনেছিল শশাঙ্কর বোন আর তার ছেলেই পাগল, মানসিক হাসপাতালে থাকে। বাবার কাজের জন্য এখানে এনেছে, ওর মাও তাই। তবে ওদের থেকে অবস্থা অনেকটা ভালো। স্বামী মারা যাওয়ায় ওনাকেও বাড়িতে আনা হয়েছে। এখন জানার পর মনে হলো কেন শশাঙ্ক বাবাকে নিয়ে একা থাকে। তবে দিদির কাছ থেকে শুনলো শশাঙ্ককে কিছু বলল না অনু, পাছে বিব্রত হয়। আজ শ্রাদ্ধের পর আগুন ছাড়িয়েছে শশাঙ্ক। কাল ওর বিয়ে, তাই অনুকে প্যান্ডেলে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে এলো উমাদি। শশাঙ্কর জন্য জামা প্যান্টের পিস ছিল, সেগুলো দিয়ে দিল উমাদির কাছে। বিকেল হয়ে এসেছে, অনু উঠবে এবারে। শশাঙ্ক বলল, বৌদি কাল আসুন, বিয়েতে বরযাত্রী যাবেন। অনু বলল, সেটা সম্ভব নয়, তুমি বউ নিয়ে তো ওই বাড়িতেই যাবে, তখন তো একসঙ্গেই থাকবো। আজকে যাই তাহলে। এসেছিল ভ্যানে। যাবার সময় শশাঙ্ক ধুতি ছেড়ে জামা প্যান্ট চেঞ্জ করে বাইকে করে স্টেশনে পৌঁছে দিয়ে গেল। বিয়ের 2 দিন পরে মহেশপুর থেকে ফোন করলো শশাঙ্ক। বলল, বৌদি সুহাসিনী কথা বলবে। শশাঙ্কের স্ত্রীর নাম সুহাসিনী। বলল, দিদি ভালো আছো? প্রথম ডাকে দিদির সম্বোধনে বেশ ভালো লাগলো অনুর। খানিক কথা বলে সুহাসিনী বলল, অষ্টমঙ্গলা থেকে ফিরে যাব ওখানে। কণ্ঠস্বরও খুব মিষ্টি আর খুব মিশুকেই মনে হলো। নিচের ঘরে অনেক দিন কেউ নেই, তাই বদ্ধ হয়ে পড়ে আছে। অনু মুছিয়ে রাখলো কাজের দিদিকে দিয়ে। বিকেলে শশাঙ্ক আসবে বউ নিয়ে, দোকান থেকে মিষ্টি আনিয়ে রাখলো। সন্ধ্যের মুখে অনুর দিকের কলিং বেলটা বেজে উঠল। অনু দোতলা থেকে নেমে দরজা খুলে দিল। শশাঙ্ক, সুহাসিনী আর উমাদি ভাইয়ের সংসার গুছিয়ে দিতে এসেছেন। ঢিপ করে একটা প্রণাম করলো সুহাসিনী। অনু বলল, ও মা, কি সুন্দর বউ হয়েছে গো, কি মিষ্টি হাসি। সত্যি ও সুহাসিনীর নাম সার্থক। অনু শাক বাজিয়ে মিষ্টি মুখ করে নতুন বউকে ঘরে তুলল। কি যে মিষ্টি স্বভাবের মেয়ে এই শশাঙ্কের বউ সুহাসিনী। যেমন লক্ষ্মী প্রতিমার মতো রূপ, তেমনই ব্যবহার। 2 দিনেই মন কেড়ে নিল অনুসুয়ার। শশাঙ্ক তো বাড়ির ছেলে হয়েই গেছিল, আর সুহাসিনী হয়ে উঠল অনু নিত্য সহচরী। অনু আদর করে তাকে ডাকে সু। শশাঙ্ক স্কুলে, অরিন্দম অফিসে বেরিয়ে গেলেই 2 অসমবয়সী বন্ধু বসে যায় আড্ডার ডালি নিয়ে। এখনো তাকে রান্না করতে হয় না, রান্নার দিদি এখনো বহাল আছে। আর সুন্দর ডল পুতুলের মতো হাত পা, মোমের মতো মসৃণ ত্বক। সে কি আর সব কাজ পারে? অনু একদিনে জেনেছে শশাঙ্কর মতো ছাপোষা পরিবারে সুদের নয়, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে সুহাসিনী। বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে, নিজের হাতে কিছু করেছে কিনা সন্দেহ হয় অনুর। দেখেই মনে হয় বড় আদরেই মানুষ। শুধু ছেলে চাকরি করে দেখে আর কিছু দেখেনি ওর বাবা। 4 ভাই বোনের খুনসুটিতেই দিন কাটত। সু সবে এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আর সবাই ছোট। এখানে এসে তাই বড্ড একা হয়ে গেছে মেয়েটা। উমাদির নিজের সংসার আছে, তাই থাকতেও পারেননি বেশি দিন। ওদের এখানে দিয়েই সেই গেছেন, আর আসেননি। দুটিতে আছেও বেশ, ঘরে মানুষ আছে বলে মনেই হয় না। সেদিন সকালে শশাঙ্ক বেরিয়ে যেতে জলখাবারের প্লেটটা নিয়ে ওপরে উঠে এলো সুহাসিনী। এসে বলল, দিদি তোমার খাওয়া হয়ে গেছে? অনু বলল, না গো, তোমার দাদা বেরিয়ে গেছে, এবার খাবো। ও বলল, এসো দুজনে একসাথে খাই। আমার একা একা খেতে ভালো লাগে না, বাড়িতে সবাই একসাথে খেতাম তো। ভাই বোনেরা, ঠাকুমা
মা বাবা সবাই আছে বাড়িতে। কাকা কাকিমা, তাদের ছেলে মেয়েও তারাও আছে। পিসিরা এলে তো বাড়িতে লোকজনের মেলা হয়, তাই একা একা ভালো লাগে না, তাই তো তোমার কাছে চলে আসি। অনু বলল, বেশ করেছো এসেছো, আমিও তো একাই থাকি, এবার থেকে দুজনে বেশ সময় কেটে যাবে। এমনটাই চলতে থাকলো ওদের মধ্যে। মাঝে মাঝে চারজন বেরিয়েও পড়ে ছুটির দিনে। মাঝে মাঝে সুহাসিনীর মা বাবা ভাই বোনরাও এসে দেখে যায়। ব্যবহারের জন্য খাট, একটা ফ্রিজ শশাঙ্ক বিয়ের আগেই কিনেছিল। বিয়ের পরে সুহাসিনীর মা বাবা এসে টিভি, আলমারি, ড্রেসিং টেবিল আরও যা প্রয়োজন কিনে দিয়ে ঘর সাজিয়ে দিয়ে গেলেন। খুব ভালো গানও জানে সুহাসিনী। নিচের ঘর থেকে গান ভেসে আসে কানে। শশাঙ্ক স্কুল থেকে ফিরলে হারমোনিয়াম নিয়ে বসে শশাঙ্ক তবলায় সঙ্গত করে গানের সঙ্গে। বেশ সুরেই ছন্দে দিন কাটে ওদের। মাস ছয়েকের মধ্যে অনেক কাজ, একটু রান্নাও শিখে গেল সুহাসিনী। বলল, দিদি এবার থেকে আমি রান্না করব, রানীদির থেকে ভালোই করব। ওর রান্না তো মুখে দেওয়া যায় না। আমি তো বাড়িতে মাঝে মাঝে মাংসটা রাঁধতাম। অনু বলল, অসুবিধে হলে বলো, আমি বলে দেব। যদিও জানি শশাঙ্ক ভালোই রান্না করে, ওই পারবে শিখিয়ে নিতে, তাই রান্নি দিদিকে ছাড়িয়ে শুধু কাজের জন্য লোক রাখা হলো। একদিন সুহাসিনী মাংস রান্না করে পাঠিয়ে দিল ওপরে। বাহ, বেশ ভালোই তো করেছে। শশাঙ্ক একটু একটু করে সব কিছু শিখিয়ে নিল সুহাসিনীকে। আসলে সুর মতো বাধ্য ছাত্রী যে হয় না। এর মধ্যে উমাদি এসেছেন বেশ কিছুবার। এসেছেন জামাইবাবু, কিন্তু শশাঙ্কর মা আসেননি। ওরা ওনার কথাও তেমন বলেও না, অনু জিজ্ঞেসও করে না, কারণ ও তো জেনেই গেছে শশাঙ্কর মা বোন মেন্টাল অ্যাসাইলামে আছে, তাই শশাঙ্ককে অপ্রস্তুতে ফেলতে চায় না। এভাবেই বছর দুয়েক কেটে গেল। দুজনে দুজনের পরিপূরক হয়ে রয়ে গেল সম্পর্ক। তো আরও কংক্রিট হলো এই 2 বছরে। অনু জানে শশাঙ্কর জায়গা কেনা আছে। উমায় দি একদিন বলছিলেন, ভাইয়ের জায়গা কেনা আছে, বাবার অসুখ, কাজ সব মিলিয়ে অনেক খরচ হয়ে গেছে। একটু সুসার হলেই বাড়ি বানাবে। বাড়ি বানানো নিয়ে অত মাথা ঘামায় না অনু, কেননা ওরা চলে গেলে তো বাড়ি ফাঁকা হয়ে যাবে। বাড়ি ভাড়া দিয়ে একটা সুবিধাই হয়েছে অনুদের, ইচ্ছে করলে একটু বেরোতে পারে কয়েকদিনের জন্য। ওদের বলাই আছে বেশি দিনের জন্য কোথাও গেলে শশাঙ্করা তখন কোথাও যাবে না, আর ওরা গেলে অনুরা কোথাও যাবে না। অনুরা দেরাদিন, মসৌরি, যোশীমঠ, আউলি, বজ্জি ঘুরে এলো 15 দিনের জন্য। তখন সুরা বাড়িতেই ছিল। ওরা ফিরতেই গ্রীষ্মের ছুটিতেই শশাঙ্করা গেল সিমলা, কুলু, মানালি। একদিন অরিন্দম বেরিয়ে গেলে অনু একটা গল্পের বই নিয়ে বসেছিল। এলো দৌড়তে দৌড়তে, চোখে মুখে একরাশ খুশি। অনু জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সুখবর আছে নাকি? লজ্জা পেয়ে বলল, দিদি প্রেগনেন্সি টেস্ট করিয়েছি, পজিটিভ এসেছে। কাকে আর বলবো, তোমার কাছে প্রথম বললাম। শুনে অনু এতটাই খুশি হলো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনুর কাছে সব আছে, শুধু একটা ছোট্ট শিশুর কচি কচি 2 হাতের বড্ড অভাব, যে আচমকা এসে গলাটা জড়িয়ে ধরবে, টলমলো পায়ে সারা বাড়িটা হেঁটে বেড়াবে। এতদিনে সেই স্বাদটা পূর্ণ হবে অনুর। হোক না সে অন্য কারো, তবু নিজের হাতে তাকে খাওয়াবে, চান করাবে, ঘুম পাড়াবে। নিজের মনে মনে এক অদ্ভুত স্বপ্নের জাল বনে অনু, আর এক অকল্পনীয় সুখানুভূতিতে ভরে যায় তার মন। শ্বশুরবাড়ির তরফ থেকে উমাদি স্বাদের ব্যবস্থা করলেন সুহাসিনীর। এ বাড়িতে হয়ে গেলে তবে ওর মা দেবে। অনুসুয়ারাও নিমন্ত্রিত। উমাদি রান্না করলেন। অনুসুয়া করল পায়েস, সাজিয়ে গুছিয়ে খেতে দিল সুহাসিনীকে। প্রথম বাচ্চা সুহাসিনীর মায়ের কাছে থাকাই উচিত ছিল। একার সংসার, তার মায়ের কাছে গিয়েও থাকতে পারেনি সে। রান্নার লোকে রান্না খেতে পারে না, তাই নিজেই রান্নার দায়িত্ব কাঁধে নিয়েছে অনেকদিন। কাজের দিদি কাজ করে দিয়ে যায়, আরও রান্নাটা করে ধীরে সুস্থে। আগের থেকে অনেককেই পটু হয়ে উঠেছে আজকাল। এর জন্য অনু তো সাহায্য করছেই। শশাঙ্কর অবদানও কম নয়, নিজে হাতে ধরে শিখিয়েছে অনেক কিছু। সুহাসিনীর চেহারাটা আস্তে আস্তে অনেকটা ভারী হয়ে যাচ্ছে। এখনও চলাফেরা করতেও কষ্ট হয়। শ্রাবণ মাসের 17 তারিখে ডেট। চেক আপের দিনগুলোতে উমাদি আর শশাঙ্ক নিয়ে যায় হসপিটালে।
উমা দিয়ে এখন নিয়মিতই আসেন এ বাড়িতে, মায়ের মতোই আগলে রাখে দুজনকে। আর যখন আসতে পারে না অনুকে দায়িত্ব দিয়ে যায়। 15ই শ্রাবণ ওকে ভর্তি করলো হসপিটালে। শশাঙ্ক ছুটি নিয়েছে, সারাদিন ওখানেই থাকছে, কখন কি দরকার লাগে না লাগে। রাতে ফিরলে অনু খোঁজ নেয় কেমন আছে। 17ই শ্রাবণ দুপুরে শশাঙ্ক ফোন করলো অনুকে, বলল, বৌদি ছেলে হয়েছে। খুশি ধরা পড়ল শশাঙ্কর স্বরে। অনু উচ্ছ্বসিত, এক নিঃশ্বাসে জিজ্ঞেস করে গেল, ফর্সা হয়েছে না কালো? মাথায় চুল হয়েছে না সুহাসিনীর মতো কোকড়ানো? সুহাসিনী ভালো আছে? বেবিকে দিয়েছে ওর কাছে? শশাঙ্ক উত্তর দিল এক এক করে। সুহাসিনী হসপিটাল থেকে ছুটির পর তার মায়ের কাছে গেল। এখন 3 মাস ওখানেই থাকবে। অনুর মধ্যে এক অস্থিরতা, কবে দেখবে তাকে। মায়ের কাছে গিয়ে ফোন করলো সু, দিদি আমি ফিরেছি, তুমি আসবে? অনু বলল, যাব। খোকার বয়স তখন 7 দিন। অনু গেল সুহাসিনীর বাপের বাড়ি। যেতে দুপুর গড়িয়ে গেল। ওর মা অনুকে নিয়ে গেল ওপরের ঘরে। খোকা তখন ঘুমোচ্ছিল। খোকাকে দেখে অনুর মন ভরে গেল, যেন দেবশিশু শুয়ে আছে বিছানা আলো করে। দুধের মতন ফর্সা, গোলাপি ঠোঁট, তুলি দিয়ে আঁকা ভ্রু, টানা টানা চোখ, কি অদ্ভুত মায়া মাখানো মুখ। অনু অপলোকে তাকিয়ে থাকল। সুহাসিনী বলল, বসো দিদি। অনু বলল, আগে হাত পাটা ধুয়ে আসি, বাইরে থেকে এসেছি, তারপর খোকাকে কোলে নেব। অনু বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। ততক্ষণে খোকা জেগে আছে। সু বলল, কে এসেছে দেখ বাবু, বম্মা তোকে দেখতে এসেছে। সুহাসিনীর কথা শুনে কেমন ঘোর লাগলো অনুর। সে বম্মা? অনুর কোলে তুলে নিল খোকাকে পরম আদরে। কি তুলতুলে নরম হাত পা। একটু ভয় ভয়ও লাগলো, যদি পড়ে যায়, যদি লেগে যায়। খোকা কিন্তু কি বুঝলো কে জানে। তার গোলাপি ঠোঁট খেলে গেল এক ঐশ্বরিক হাসি। সেই হাসি হাসি মুখের দিকে তাকিয়ে থাকলো অনু। খোকা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল আবার। সুদের বাড়িতে হইচই পড়ে গেছে। সুয়ের বাবা ভাই বোনেরা খুব ভালো মানুষ। সুয়ের বাবা বলল, মেয়ে এসেছে বাড়িতে, খাবার দাবার জোগাড় করো। অনু বলল, সে খেয়েই বেরিয়েছে। এক গাদা ফল মিষ্টি নিয়ে সুয়ের মা হাজির, সব খেতেই হবে। অনু আর সু বসে বসে ফল মিষ্টিগুলো সদ্গতি করল। আর ফেরার সময় ফিরল খোকাকে অনেক আদর করে। 3 মাস পরে সুয়ের মা দিতে এসেছে সু আর খোকাকে। এই কমাস শশাঙ্কর একটু অসুবিধেই হয়েছে। হাত পুড়িয়ে রান্না, স্কুল, অনু যেটুকু পেরেছে করেছে। তাই সু আসাতেই নিশ্চিন্ত হলো সে। সু যখন এলো তখন বিকেল। অনু এবারও শাক বাঁচিয়ে ঘরে তুলল খোকাকে। খোকা আগের থেকে আরও সুন্দর হয়েছে, দেখে মন ভরে যায়। অনু গিয়ে দাঁড়াতেই একগাল হেসে 2 হাত বাড়িয়ে দিল অনুর দিকে। চোখে মুখে কি মায়া। অনু সেই মায়ার বাঁধনে বাধা পড়ে গেল। 2 হাত বাড়িয়ে করে তুলে নিল খোকাকে। সন্ধ্যের মুখে সুয়ের মা চলে যাবে বলে তৈরি। সুহাসিনী কেঁদে ফেলল। এতদিন মায়ের কাছে ছিল কত আদরে, বাচ্চাকে মাই দেখে রাখত। মা চলে যাবে দেখে মনটা তার খারাপ হয়ে গেল। এত কিছু পারবে তো সে সামলাতে? তার চোখে জল। আর খোকাকে তখন মায়ের দিকে তাকিয়ে হাত পা ছুঁড়ে একগাল হাসি। সেই হাসি দেখে চোখে জল নিয়ে হেসে উঠল সুহাসিনী। এরপর খোকাকে নিয়ে শুরু হলো অনু আর সুহাসিনীর নতুন অধ্যায়। অরিন্দম আর শশাঙ্ক অফিসে বেরিয়ে গেলে খোকাকে নাওয়ানো খাওয়ানো দুজনে মিলেই করে। দিনের বেশিরভাগ সময়টাই তার কাটে অনুর কাছে। অনুকে দেখলে ঝাঁপিয়ে চলে আসে খোকা। অনুর বুকে রোম নিতে নিতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সে। একটু একটু করে অনুর একাকিত্বকে খোকা ভরাট করে তুলল। এর আগে এমন করে কোনো শিশুকে নিজের করে পায়নি অনু। নিজের হাতে এমন করে নাওয়ায়নি, খাওয়ায়নি অনু। আবার সুও কেমন নিশ্চিন্ত হলো ছেলেকে তার দিদির কাছে দিয়ে। অনুর থমকে যাওয়া সময় বয়ে যেতে লাগলো হু হু করে। উত্তরায়ণ আজকাল সরগরম হয়ে থাকে ছোট্ট কোকার হাসি কান্নায়। বাড়িটা যেন প্রাণ পেয়েছে। এতটুকু একটা মানুষ, সেও পারে এতগুলো বড় সড়ো মানুষকে নাস্তানাবুদ করে দিতে। মুখে ভাষা আসেনি সেভাবে। হামা টেনে এই ঘর ও ঘর করে বেড়ায়। হিজিবিজি কী সব বলে সবসময় বোঝাও যায় না। কেঁদে কেটে বোঝায় তার অভাব অভিযোগ।
তবু সবাই তটস্থ। আশেপাশের মানুষও বুঝতে পারে তার উপস্থিতি। আজকাল অনুসূয়ার সকালের বেশ কিছুটা সময় কাটে খোকার সঙ্গে। খোকাও বুঝে গেছে এই সময়টা বম্মার কোলে কোলে ঘুরে বেড়াবে। অরিন্দম প্রথমটায় একটু ভুরু কোচকালেও এখন আর কিছু বলে না। খোকার মুখের দিকে তাকালে যে কোনো মানুষ যে ভালোবেসেই ফেলবে। অরিন্দমও ব্যতিক্রম নয়, তাই নিজেও খেলে, আদর করে খোকাকে। অরিন্দমের পোস্টিং এখন বাড়ির কাছে, তাই অনুসূয়া দেরিতেই রান্না বসায়। তাই খোকাকে সকালের দিকটা খানিকটা নিজের কাছে রাখলে সুহাসিনী সেই ফাঁকে রান্নার কাজ অনেকটা সেরে নেয়। খোকাও সকালে পার্টিশনের দরজায় ছোট ছোট হাতে চাপড় মারে দরজা খোলার জন্য। হাত দিয়ে ওপরের দিকে দেখায়, কখনো হামা দিয়ে দোতলা সিঁড়ি বেয়ে উঠে আসে ওপরে। শশাঙ্ক পিছন পিছন উঠে আসে, ছেলের কাণ্ড দেখে হাসে, বলে, বৌদি দেখুন কেমন হামা দিয়ে উঠে এলো। খোকার নতুন নতুন কর্মকাণ্ড দেখে হাসে ওরা সবাই। খোকা অনুর কোলে উঠে ঘুরে বেড়ায় আর ফুল, পাখি, গাছপালা কত কিছু চেনে। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। কখনো পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে অনুর কোলে। খোকা রক্তের সম্পর্ক জানে না, বোঝে না আত্মীয়তা, শুধু বোঝে ভালোবাসা। সেই ভালোবাসা তাকে নির্ভরতা দেয়। সে অনুকে আঁকড়ে ধরে। সময় পেরিয়ে যায়, একটু একটু করে বড় হয়ে উঠছে খোকা। এখন খোকা 1 পা 2 পা করে হাঁটে। ছোট ছোট শব্দ বের হয় মুখ থেকে। বাবা, মা, ফুল, পাখি, প্যাক প্যাক, দে না, নে না, কত কিছুই বলে। একদিন হঠাৎ খোকার মুখ থেকে বম্মা ডাক শুনল অনু। সুহাসিনী বলল, কাল থেকে বলছে গো দিদি। খোকার মুখ থেকে বম্মা ডাক শুনে কি যে ভালো লাগলো অনুর। খোকাকে জড়িয়ে ধরে আদর ধরে বলল, আবার বল। খোকা মজা পেয়ে গেল, আদো আদো স্বরে বলল, বম্মা। আর তার সঙ্গে কচি কচি ডালিম দানা দাঁতের হাসি। এরকম ওপর নিচ দৌড়াদৌড়ি তো বেশ মজা পায় খোকা। সারা দুপুর একবার মায়ের কাছে যায়, একবার অনুর কাছে আসে। দুজনেরই ঘুমটুম শিখে ওঠে। ছোট্ট বাবুকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে ওঠে দুজনেই। সেদিন সন্ধ্যায় শশাঙ্ক আর সুহাসিনী এলো ওপরে। শশাঙ্ক অরিন্দমকে বলল, দাদা, জমিটা কেনা পড়ে রয়েছে, এবার ভাবছি বাড়িটা শুরু করব। আপনাদের এখানে অনেক বছরও হলো। ওর গলার স্বরে খুশি ধরা পড়ল। নিজেদের একটা বাড়ি হবে, তাই তো? অরিন্দম বলল, বেশ তো, করো না। অনুর বুকের ভিতরে হাতুড়ির ঘা পড়ল যেন। ভাড়াটে বাড়ি করবে শুনলে সবার আনন্দই হয়, তবে অনুর এত কষ্ট হচ্ছে কেন? তবে কি খোকাকে হারানোর ভয়? তাহলে এরপর কি নিয়ে থাকবে অনু? কান্না পেয়ে গেল অনুর। অনু কান্নাটাকে ঢাকার জন্য খোকাকে বুকে চেপে ধরল জোরে। খোকা হাঁ করে চেয়ে রইল বম্মার মুখের দিকে। সুহাসিনীর চোখেও খুশি দেখতে পেল অনু। অনু মনে মনে কষ্ট পেলেও বুঝতে দিল না শশাঙ্ক আর সুহাসিনীকে। এরপর বাড়ি শুরু হয়ে গেল শশাঙ্কর। দূরে নয়, পাশের পাড়ায়। শশাঙ্ক স্কুল থেকে ফিরে সুহাসিনীকে নিয়ে বাড়ির কাজ দেখতে যায় মাঝে মধ্যে। খোকা অনুর কাছেই থাকে। বাবা মায়ের পরে একজনই খোকাকে রাখতে পারে, সে অনু। তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো অনুই করে তখন। গান শুনতে শুনতে ঘুমোতে ভালোবাসে খোকা, তাই একটার পর একটা গান করে যায় অনু। থামলেই খোকা বলে, ওঠে আবার করো। এক একদিন ওর খোকাকে নিয়ে যায় নতুন বাড়িতে। খোকা একটু থেকেই হাত বাড়ায় বাইরের দিকে, বাড়ি যাব। আসলে খোকা তো জানে তার বাড়ি এটাই। সুহাসিনী ফিরে এসে বলে, জানো দিদি, বাবু ও বাড়িতে থাকতেই চায় না, তাই তাড়াতাড়ি চলে এলাম। তুমি রাখো তো এবার। অনুর চোখের জল লুকায়। আসলে খোকা চায় শুধু বাবা মা নয়, তার জেজা আর বম্মাকেও। এই 4 জনের কেউ একজনকে দেখতে না পেলে সে অস্থির হয়ে পড়ে। আসলে ও তো বোঝে না জেজা, বম্মা ও রক্তের সম্পর্কের কেউ নয়। খোকার 1 বছরের জন্মদিনে সকালে ওপরের ঘরে কেক কাটা হলো। দুপুরে নিচে খাওয়া দাওয়া। অনুই সব রান্না করলো। সুহাসিনীর মা, বাবা, শশাঙ্কর দিদি, জামাইবাবু নিমন্ত্রিত। নিচে যে ঘরে বাবা থাকতেন সেখানেই খাবার ব্যবস্থা করেছে অনু। দুপুরে ওখানেই সবাই খেলো দিল। খুব মজা করে খোকার প্রথম জন্মদিনটা কেটে গেল। আরও 3 মাস পরে শশাঙ্কের বাড়ি কমপ্লিট হলো। একটা ভালো দিন দেখেছে শশাঙ্ক গৃহপ্রবেশের। এবার চলে যাবে শশাঙ্ক। যদিও খুব দূরে নয়, তবুও মনটা মানে না অনুর। 5-5টা বছর কম কথা তো নয়।
তিল তিল করে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। চোখের আড়ালে গেলে যদি মনের আড়ালে চলে যায়, অহরহ সেই ভয়। বাবুকে ছেড়ে থাকবে কি করে অনু? বাবুও কি থাকতে পারবে? দেখতে দেখতে গৃহপ্রবেশের দিন এসে গেল। কিছু কিছু জিনিসপত্র বাড়িতে নিয়ে গেছে শশাঙ্ক, কিছু রয়ে গেছে। একটু একটু করে ঘর খালি হচ্ছে অনুর বুকের ভিতরটাও। আজ শশাঙ্ক সুহাসিনীর নতুন বাড়িতে গৃহপ্রবেশ। ওরা দুজনে বাবুকে নিয়ে চলে গেছে সকাল সকাল ও বাড়িতে। খুব নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে পুজো হবে, হোমযজ্ঞ হবে। শশাঙ্কর বাড়ির আত্মীয় স্বজনও এসেছে সুহাসিনীর বাপের বাড়ির দিকের লোকজন। শশাঙ্কর মাকে নিয়ে এসেছে। ভদ্রমহিলা সারাক্ষণ বকবক করেন। তার যে মাথার গন্ডগোল আছে কথাতেই বোঝা যায়। অরিন্দম অফিস বেরিয়ে যেতেই অনুসুয়া চলে গেল সুহাসিনীদের নতুন বাড়িতে। সকাল থেকে অনুকে দেখেনি বাবু সোনা। অনুকে দেখে ঝাঁপিয়ে কোলে চলে এলো। সুহাসিনীর মা বাবা তাকে চেনে, কিন্তু অন্য আত্মীয়রা চেনে না। বাবু ঝাঁপিয়ে আসাতে জিজ্ঞাস্য চোখে তাকিয়ে থাকলো। সবার জিজ্ঞাসা কে উনি? সু বলল উনি ওর বম্মা। অবাক চোখে তাকিয়ে রইল শশাঙ্ক স্কুলের টিচাররা। এমন সম্পর্কও হয়? পুজো শুরু হয়ে গেছে। দুপুরে নিরামিষ রান্নার আয়োজন। অন্যদিকে রান্নাও হচ্ছে। বাবুকে আজ কেমন অস্থির লাগছে। এত মানুষজন দেখে কেমন হকচকিয়ে গেছে। শরীরটাও খারাপ। একবার সু আর একবার অনুর কোলে ধরছে। ওর জেজাকে দেখতে পাচ্ছে না। আদো আদো স্বরে জিজ্ঞেস করলো, বম্মা জেজা? জেজা দাবো, বাই দাবো। বাবুর এই অস্থিরতা দেখে সু বলল, দিদি তুমি প্রথম ব্যাচে খেয়ে বাবুকে নিয়ে বাড়ি চলে যাও। অনুও তাই করলো। আগে খেয়ে বাবুকে নিয়ে বাড়ি চলে এলো। খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবে বাবুকে। আজ ঘুমাতেই চাইল না, যেন দোটানায় পড়েছে। এখন বম্মা আছে, কিন্তু মা বাবা জেজা তো নেই। এই ফাঁকে অনুও খানিক কেঁদে নিল সকলের অসাক্ষাতে। বাবু হান করে তাকিয়ে রইল তার বম্মার মুখের দিকে। কি বুঝলো কে জানে, তার ছোট ছোট হাতে চোখের জল মুছিয়ে দিল সে। বিকেলে অনু বাবুকে নিয়ে আবার ও বাড়িতে গেল। সন্ধ্যের দিকে তখন পুজো শেষ। কিছু আত্মীয় চলে গেল। কিছুক্ষণ থেকে অনুও চলে এলো। অরিন্দম বাড়ি ফিরবে। অরিন্দমের যাওয়া হয়নি ও বাড়িতে, তাই শশাঙ্ক খাবার দাবার নিয়ে এলো এখানে। সুহাসিনী, বাবু, শশাঙ্কের মা এলো এ বাড়িতে। শশাঙ্কর মা, সু আর বাবু এখানেই থাকবে। আর শশাঙ্ক রাত্রে গিয়ে থাকবে নতুন বাড়িতে। গৃহপ্রবেশের পরে 3 রাত থাকতে হয়। এখনো সব জিনিসপত্র যায়নি। কিছু জিনিস চলে গেছে। বাবু সেই সব জায়গায় গিয়ে খোঁজে সেগুলো। ফ্রিজ নেই, মোটর সাইকেলের জায়গায় মোটর সাইকেল নেই। হাত দিয়ে দিয়ে দেখায়, বোঝাতে চায় সব কিছু কোথায়। শশাঙ্ক রাতে খেয়ে অরিন্দমের কাছে এলো। এ কথা সে কথার পর অরিন্দমের হাতটা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল। বলল, দাদা এতদিন আপনাদের ছায়া ছিলাম, এবার বড্ড একা হয়ে যাব। আপনি আর বৌদি ছিলেন মাথার উপর, কত নিশ্চিন্তে ছিলাম। শশাঙ্ককে অরিন্দম বলল, এই তো কাছাকাছি তো রইলাম, যখন মনে হবে চলে এসো, আমরাও যাব। যাওয়া আসা তো চলতেই থাকবে। যে কোনো অসুবিধা হলেই বলো আমাকে, আর বাবুকে নিয়ে ঘুরে যেও মাঝে মধ্যে। এবার সু আর অনু নিজেদের সামলাতে পারল না, সবাই কাঁদছে। সু বলল, আমি বিয়ে হয়ে অষ্টমঙ্গলার পর এবারই প্রথম পা রেখেছিলাম, তাই এটাই আমার শ্বশুরবাড়ি মনে হয়। দুজনে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তাই আমারও খুব কষ্ট হবে এ বাড়ি ছেড়ে যেতে। অনু আর নিজেকে সামলাতে না পেরে সুখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। শশাঙ্কর মা মানসিক ভারসাম্যহীন, কখন কি বলেন ঠিক নেই। এইসব দেখে অনুকে বললেন, খোকা, বম্মা বলে যখন ডেকেছে, তোমার কান্নার কি হয়েছে? আরও কাঁদতে হবে। অনুর মনে হলো সারাক্ষণ অসংলগ্ন কথা বললেও এবার যেন ঠিক কথাই বললেন। অনু শুনেছে পাগলের মুখ দিয়েই সত্যি কথা বেরোয়। কে জানে আরও কি অপেক্ষা করে আছে তার জীবনে। সুকে বলল, আমিও তো একা হয়ে গেলাম। রান্নার গ্যাসও ও বাড়িতে নিয়ে গেছে, তাই রান্না ওখানেই হচ্ছে। বাবুকে নিয়ে পরদিন সকালে ও বাড়িতে গেছে। আজ ছুটি, তাই সব জিনিসপত্র আজ গুছিয়ে নেবে। একজন লোক ভ্যান নিয়ে মালপত্র নিয়ে যাচ্ছে, আজই সব গুছিয়ে নেবে। একদিন যেতে না যেতে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে অনুর। বাড়ির প্রাণটাই যেন চলে গেছে।
সন্ধেবেলা বাড়ির গেটে মোটর সাইকেলের শব্দ শুনতে পেল অনু, সঙ্গে কলিং বেলের শব্দ। শশাঙ্করা এসেছে। নিচের ঘরে টুকটাক কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওপরে এলো অনু চা জলখাবার বানালো ওদের জন্য। তখন রাত 8:30-9 হবে। ওরা উঠেছে, চলে যাবে। নিচের ঘরের ডাইনিংয়ে ঢুকে বাবু শুয়ে পড়ল মেঝেতে। কিছুতেই যাবে না। তার সঙ্গে তার গগন বিদারী চিৎকার, আমি বাড়ি দাবো না, আমি বাড়ি দাবো না। তাকে ওঠায় কার সাধ্য? ওরা চারজন সবাই চুপ হয়ে গেল। বাবু সব ঘরে ঢুকে দেখছে সব ঘরগুলোই ফাঁকা, কোথাও কোনো জিনিসপত্র নেই। তার কান্না দেখে সবার চোখে জল চলে এলো। শশাঙ্ক অরিন্দম বলল, কাল বম্মা যাবে তো, তোকে নিয়ে আসবে গিয়ে। অরিন্দম বলল, শশাঙ্ক আর ওকে এসব দেখিও না, ও আরও কাঁদবে তাহলে। অনু কোলে করে তুলে নিল তাকে। শশাঙ্ক মোটর সাইকেলে স্টার্ট দিল। অনু দাঁড়িয়ে রইল অন্ধকারে, যতক্ষণ না গাড়িটা দৃষ্টির বাইরে যায়। বাবুর কান্নাটা তখনও কানে বেজে চলে। অনুর দু চোখ বেয়ে অশ্রুধারা নামে নদী হয়ে। অনু ভাবে, সব সম্পর্ক কি শুধু রক্তেরই হয়? কিছু কিছু সম্পর্ক হয় আত্মার, যা রক্তের সম্পর্ককে ছাপিয়ে যায়। অরিন্দম তাকে ঘরে নিয়ে যায়। আজকে যে তাদের বড় কষ্টের দিন। বাবু সেরে উঠেছে অসুখ থেকে, এখন অনেকটাই ভালো। অনুসুয়া তারপর আরও বেশ কয়েকদিন গেছে ও বাড়িতে। শশাঙ্ক তারপর থেকে এ বাড়িতে আসেনি একদিনও। সুহাসিনী আর বাবুকেও আসতে দেয়নি। অনু আর যাবে না ভেবেছে। অনুসুয়ার কোনো জোর নেই, আছে শুধু এক বুক ভালোবাসা। তাই সময়ের হাতে ছেড়ে দিয়েছে সব। মনে মনে শুধু ঈশ্বরকে ডাকে তার ভালোবাসায় যদি এতটুকু ফাঁক না থাকে, তবে একদিন তাকে ফিরতেই হবে। শুধু বাড়ির বাইরে গেলে অনেক বাচ্চার ভিড়ে সে শুধু বাবুকেই খোঁজে। আর কি অদ্ভুত, একই রাস্তায় চলাফেরা, একই জায়গায় থাকা, তবু হুশ করে যেন কর্পূরের মতো উবে গেছে ওরা। আর পথে ঘাটে দেখাও হয় না। বাড়ির মধ্যে প্রতিটা কোনায় বাবুর স্মৃতি। এখনো একটা ব্যাগে কটা জামা কাপড় পড়ে আছে। 3 তলার হলে একটা ব্যাট, অনেকগুলো ছোট বড় বল গড়াগড়ি যাচ্ছে, একটা ছোট্ট র্যাকেট, কয়েকটা কক, কতগুলো ছোট ছোট গাড়ি, একটা টেডিবিয়ার। অনু সেগুলো নিয়ে নাড়াচাড়া করে। একটাও কোনো জিনিস নষ্ট হতে দেয়নি সে। দেখতে দেখতে বাবুর 3 বছরের জন্মদিন চলে গেল। অনু আশা করেছিল ও বাড়ি থেকে ফোন আসবে, তাও এলো না। অনু সুহাসিনীর হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালো জন্মদিনের, যদি সুহাসিনী দেখে। বেশ কয়েকদিন সন্ধ্যাবেলা সুদের বাড়ির সামনে থেকে ঘুরে এলো অনু, যদি বারান্দা বা উঠোনে বাবুকে দেখতে পায়। তাও পেল না। কয়েক মাস পরে কাজের দিদি এসে বলল, জানো বৌদি, ও বাড়ি দাদার সঙ্গে দেখা হলো। গোপালের কথা জিজ্ঞেস করলুম, এখানে পাঠায় না কেন জিজ্ঞেস করলুম। বলল স্কুলে ভর্তি করেছে, তাই সময় পায় না। আমিও বলেছি একদিন নিয়ে এসো দাদা, অনেক দিন দেখিনি। বলল আসবো। তারপরও 6 মাস কেটে গেছে। ওদিক থেকে কোনো ফোন নয়, আসারও তাগিদ নেই। অনু জানে বাবু তাকে কোনো দিন ভুলবে না, তাকে আসতেই হবে। সেদিন রবিবার। অরিন্দম আর অনুসুয়া বাজার গেছে। ফেরার পথে সুহাসিনী, শশাঙ্ক আর বাবুকে 3 জনকে একসাথে দেখতে পেল। অনুকে দেখতে পেয়ে বাবু দৌড়ে এলো। 1 বছরে অনেকটা বড় হয়ে গেছে। অনু বাবুকে জড়িয়ে কেঁদে ফেলল। বাবু রোগা হয়ে গেছে, মুখটা কি মলিন লাগছে। সুও অনেক রোগা হয়ে গেছে। অনু বলল, আসিস না কেন বাবু? বাবু বলল, যাব। বাবুরও চোখ ছলছল করছে। বাবা মায়ের দিকে সে তাকিয়ে। 5 জন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যেন 1 বছরের সব কথা বলে নেবে এইটুকু সময়ের মধ্যে। অরিন্দম শশাঙ্ককে বলল, যেও ভাই, আর রাগ করে থেকো না। ওর বম্মা বাবুর জন্য খুব কষ্ট পায়। সুহাসিনী বলল, কেঁদো না দিদি, বাবুকে নিয়ে ঘুরে আসবো। আসলে স্কুলের এত চাপ বেড়েছে, সময় পাই না। একরকম কথা আদায় করে সেদিন বাড়ি ফিরেছিল অনু। আর অনেক মাস পরে ভালো করে ঘুমিয়েছিল সেদিন। এই 1 বছরে তারা প্রত্যেকেই কষ্ট পেয়েছে, তাও বুঝেছে কথায় কথায়। বাবুরও কত প্রশ্ন, তার টেরিটা ঠিক আছে তো, বলগুলো কি কাউকে দিয়ে দিয়েছি, আরও কত জিজ্ঞাসা। দেখা হবার 4-5 দিন কেটে গেছে, শশাঙ্ক বাবুকে নিয়ে আসেনি। বিকেলে অনু একটু বেরিয়েছিল, হঠাৎ ফোনটা বেজে উঠল। আরে, এই যে সুহাসিনী। বলল, দিদি তুমি কোথায়? অনু বলল, একটু বেরিয়েছি। সু বলল, সন্ধেবেলা বাবুকে নিয়ে যাব।
অনু বলল, বুঝলো এতদিনে অভিমানের পাহাড়টা গলেছে। অনু তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। অরিন্দমকে বলল সুহাসিনী বাবুকে নিয়ে আসবে, ফোন করেছিল। সন্ধেবেলা কলিং বেলটা বেজে উঠল। অনু গিয়ে দরজা খুলে দিতেই বাবু সিঁড়ি দিয়ে গটগট করে উপরে উঠে গেল। না, 1 বছরে কিচ্ছু সে ভোলেনি। এবারের প্রতিটা কোণ যেন তার চেনা। 3 তলার হলেই তার ব্যাট বল। জেঠুর সঙ্গে খেলা শুরু করলো, কখনো ফুটবল, কখনো ক্রিকেট। বাড়িটা সরগরম হয়ে উঠল কিছুক্ষণের মধ্যে। বাবু বড় হয়েছে, এখন আর যে যা বলে না, জেঠু বলি ডাকে। বম্মাকে আবদার করলো, বম্মা পাস্তা করে দাও। বাবু খেতে ভালোবাসে। মুখরোচক পদ হলে তো কথাই নেই। অনু অনেক দিন পর যত্ন করে খাওয়ালো বাবুকে। খুব তৃপ্তি পেল সে। এক সন্ধ্যায় বাবুর মুখে সেই মলিনতা কেটে গেল যেন। শশাঙ্কর জন্য খাবার প্যাক করে দিল অনু। সুহাসিনী বাবুকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো তখন ঘড়িতে রাত 9টা। অনু গেল একটু এগিয়ে দিতে। সুহাসিনী বাবুকে নিয়ে এগিয়ে গেল। বাবু হাত নাড়ল আর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকলো যতক্ষণ অনুকে দেখা যায়। অনুর বুকের ভিতর থেকে একটা পাহাড় প্রমাণ ভার নেমে গেল। এতদিন যেটা জগদ্দল হয়ে চেপে বসেছিল। অনু মনে মনে ভাবল, একটা সম্পর্ক গড়তে অনেক দিন সময় লাগে, কিন্তু ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। এমনটা আর হতে দেবে না অনু। এই 1 বছরে অনেক কষ্ট পেয়েছে সে, আর যেন তার পুনরাবৃত্তি না হয়। আর ছোট্ট বাবু, সেও কি কম কষ্ট পেয়েছে? ছোট্ট মনে যে মানসিক টানাপোড়েন গেছে তা তার চেহারায় স্পষ্ট ছাপ ফেলেছে। বড়দের দড়ি টানাটানির মাঝখানে পড়ে তার শৈশব আজ অনেকটাই বিপন্ন। কিছুটা রাগ, কিছুটা জেদের বীজ অজান্তে তার মনের মধ্যে বপন হয়ে গেছে। না, আর নয়, এখনো সময় আছে। এবার অনেক ভালোবাসা দিয়ে তাকে নতুন করে গড়তে হবে। এখনো তো সে একটা কাদায় তাল, যেমন খুশি করে তাকে গড়ে নেওয়া যাবে। ভাবনার জাল ছিন্ন করে ফোনটা বেজে উঠল। বাবুর উচ্ছ্বসিত গলা, বম্মা বাড়ি পৌঁছে গেছি। অনু বলল, ঠিক আছে। ধীর পায়ে অনু বাড়ির পথ ধরল। অদ্ভুত এক প্রশান্তি তার মনে। সুহাসিনী আর বাবু, অনুসু অরিন্দমের এখানে আসার পর থেকে 2 বাড়ির মধ্যে দূরত্বটাও মুছে গেছে। যাওয়া আসা, খাওয়া দাওয়া আবার আগের মতোই শুরু হয়েছে। বাবু আর আগের মতো অসুস্থ হয়ে পড়ে না। অনুরও রক্তচাপ এখন অনেক কম। আগের থেকে বেশ খোশ মেজাজেই থাকে এখন। সুহাসিনীও বাবুকে অনুর কাছে দিয়ে আগের মতো নিশ্চিন্ত। 25শে ডিসেম্বর 2 বাড়ি মিলে একটা পিকনিকও করে ফেলল ওরা। আবার প্রাণখোলা হাসি, প্রাণ খোলা আনন্দ। অনুরা বা শশাঙ্করা কেউ আর পুরনো কথাগুলো মনে রাখতে চায় না, তাই ওই ব্যাপারে কোনো কথাই হয় না। অনুভাবে বাড়িতে থালা বাসন থাকলেও তো টোকাটুকি লাগে, আর এ তো মানুষ, তবুও খুব সতর্ক হয়েই থাকে, পাছে আমার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব থেকে যে খুশি হয়েছে সে বাবু। তার আগে সেই জেদ, রাগ এগুলো আর নেই বললেই চলে। জেঠুর সঙ্গে ক্যারাম, ক্রিকেট, লুকোচুরি কত কিছুই না খেলে। আজকাল তার মনে অনেক প্রশ্ন। বড় হচ্ছে সেটা বোঝাই যায়। সেদিন এসে জিজ্ঞাসা করলো, বম্মা আমরা কি তোমার প্রতিবেশী? আমরা এই বাড়িতেই তো ছিলাম, তবে চলে গেলাম কেন? অনু কিছুতেই তাকে বলতে পারে না। তাদের সম্পর্কটা আসলে বাড়িওয়ালা ভাড়াটের, তাই বাড়ি করে চলে গেছে শশাঙ্ক। অনু ভাবে যেদিন বাবু নিজে থেকে বুঝবে সেদিন জানবে। সে কখনো বলতে পারবে না সে কথা। কিছুদিন পরে বাড়িতে নতুন ভাড়া এলো। বাবু জিজ্ঞেস করলো, আমাদের ঘরে শুভ দাদারা কেন থাকবে বম্মা? অনু বলল, ওদের তো এখনো বাড়ি হয়নি, তাই এখানেই থাকবে। বাবু বলল, তবে কি যাদের বাড়ি হয় না তারা এই ঘরে থাকে? অনু বলে, থাক না বাবু, যখন অনেক বড় হবি তখন বুঝবি। বম্মার কথায় বাবু আবার আপন মনে খেলতে থাকে। একটু একটু করে আরো বড় হচ্ছে বাবু। এখন স্কুলের নামেই ডাকে সবাই। অনু কিন্তু সমন্তক বলে ডাকে না, বাবু বলেই ডাকে। গাড়ি ভালোবাসে বাবু। তার সংগ্রহে অনেক ট্রেন, অনেক রকমের গাড়ি। সারাদিন কাটিয়ে দিতে পারে গাড়ি পেলে। প্রতিটা গাড়ির পার্টস খুলে আবার জোরে সে। গাড়ি নিয়েও তার হাজার প্রশ্ন। অনু বলে, বড় হয়ে কি হবি বাবু? ইঞ্জিনিয়ার? বাবু বলে, না, ট্রেন চালাবো, ট্রেনের ড্রাইভার হব। অরিন্দম হাসে, বলে, ট্রেনের ড্রাইভার হবি কেন, ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ার হবি? তার একগো ট্রেনের ড্রাইভারই হতে হবে। শশাঙ্ক মজা করে বলে, পৌরসভার ভ্যান চালাবি তুই? শুনে রেগে ওঠে বাবু।
আবার ও বলে আমি ট্রেনই চালাবো। অনু শশাঙ্ককে বলে তা কেন, ওভাবে বলো না। এ তো যার মেধা সে ভালো কিছু একটা হবেই। 3 বছর বয়সের কথা যে 6 বছর এসেও ভোলে না, সে কি যে সে নাকি। অনু বাবুকে বলে বড় হলে একটু একটু করে স্বপ্নগুলো বদলে যায়। আর একটু বড় হ বাবু, তখন দেখবি সব ভাবনাগুলো পাল্টে গেছে। আর কি হবি না হবি সে তো পরের কথা, কিছু না হতে পারিস একজন ভালো মানুষ হোস। এভাবেই দিনগুলো পেরিয়ে যায়। বাবু সমুদ্র ভালোবাসে সমুদ্রে স্নান করতে, তাই একবার বকখালি আর একবার দীঘা ঘুরে আসে ওরা। সমুদ্রে স্নান করে কি আনন্দ তার, জল থেকে তোলাই যায় না। একটু করে স্কুলের চাপও বাড়ছে, তাই আশাটাও আগের থেকে কমে গেছে তার। তারপরে আবার আঁকা, অ্যাবাকাস, মিউজিক এসবও আছে। এখন তার নিজস্ব কিছু মতামত হয়েছে। সেদিন সুহাসিনী বলল এবার বাবুকে যোগা ক্যারাটেতে ভর্তি করে দেব। সঙ্গে সঙ্গে তার কি রাগ, না অত কিছু করলে আমি সারা সপ্তাহ এঙ্গেজ হয়ে যাব, তাহলে একদিনও কি ফ্রি থাকবো না। আসলে বড় হচ্ছে যে। সেদিন সন্ধ্যেবেলা অনু ছাদ থেকে এসে দেখলো বাবুর ভয়েস মেসেজ, বম্মা আমার জ্বর হয়েছে, পেটে ব্যথা, তুমি আসো। সঙ্গে সঙ্গে ফোন করলো অনু, বলল রাত হয়ে গেছে, কাল যাব। পরদিন গেল অনু, গিয়ে দেখলো জ্বরটা নেই, আগের থেকে সুস্থ। বাবু আসার জন্য বায়না ধরল। সুহাসিনী বলল রবিবার যাস। বাবু খেতে ভালোবাসে, বলল বম্মা অন্যরকম মেনু করবে, ভেটকি মাছের পাতুরি, চিকেন চাপ। অনু বলল ওসব খাবি কি করে, তোর তো শরীর খারাপ, সুস্থ হ তখন করে দেব। অবাধ্য হয় না বাবু, বলল ঠিক আছে। রবিবার অ্যাবাকাস সেরে বাবু যখন এলো ঘেমে নে একসা। অনু বাবুকে খাইয়ে ঘুম পাড়াতে এলো। বাবু বলল বম্মা সুড়সুড়ি দাও, অনেক দিন দাওনি। সুড়সুড়ি দিতে কখন ঘুমিয়ে পড়েছে বাবু, মুখে একরাশ ক্লান্তি। এতটুকু ছেলে একে অসুস্থ, তার ওপর পড়ার চাপ। পরাম মমতায় মাথায় হাত বুলিয়ে দিল অনু। ছেলেটা খেতে ভালোবাসে, তাই তার জন্য কিছু বানিয়েও সুখ পায় অনু। এ সপ্তাহে চিকেন স্টু করে দিয়েছে, পরের বার অন্য কিছু করে দেবে। আর তাতেই খুশি হয়ে বাবু বলবে আমার বম্মাই বেস্ট। এই কথাটা শুনতেও ভালোবাসে অনু, তাই নিত্য নতুন করেও রাখে কিছু না কিছু। এইভাবে সুখে দুঃখে আপদে বিপদে পরস্পরের পরিপূরক হয়ে দিন কাটে ওদের। সুখের সময় কেটে যায় হু হু করে, তাই বছর ঘুরতে সময় লাগে না। বাবুর রেজাল্ট বেরিয়েছে, খুব ভালো নম্বর পেয়েছে সে। এবার তার ক্লাস 3 হলো। দেখতে দেখতে চোখের সামনে ছেলেটা কেমন বড় হয়ে গেল। এখন দুটো পরিবারই বেশ ভালো আছে, মাঝখানে সেতু হয়ে আছে সমন্তক। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।